কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার নিরপেক্ষ তদন্ত চায় বিএনপি নির্বাচনী সভায় তারেক রহমান কৃষকদের ঋণ মওকুফের আশ্বাস। শেরপুরের ঘটনায় প্রমাণিত হয় জনগণের উপর আস্থা নিয়ে একটি দলের জামায়াত আমির চাঁদাবাজদের রুখে দেওয়ার ঘোষণা। জামায়াত নেতা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ, শ্রীবর্দী ইউএনও ওসিকে প্রত্যাহার। মিরপুরের জাহাজবাড়িতে ৯ জনকে হত্যা, হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। দর্শক, এই মুহূর্তে নওগাঁয় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেই বক্তব্যে চলে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আমাদের সেই বাংলাদেশকে গড়ে তুলতে পারবো, এবং সেই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই কথাটিতে বিশ্বাস করতে হবে, করব কাজ সবার আগে বাংলাদেশ, করব কাজ সবার আগে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা দেখছিলাম নওগাঁয় নির্বাচনী প্রচারের অংশ বিশেষ। রাজনীতিতে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচারের দাবি জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ঝগড়া ফ্যাসাদে যেতে চায় না বিএনপি, মানুষের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করতে চায় তার দল। বরেন্দ্র প্রকল্প চালু, পদ্মা ব্যারেজ নির্মাণ সহ বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করবে। উত্তরাঞ্চলে আয়োজিত বিভিন্ন জনসভায় তিনি সব কথা বলেন। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্র পদ্মাপাড়ের জনপদে যে প্রতিবাদের ডাক দিয়েছিলেন, সেখানে এখন পরিবর্তনের জনতরঙ্গ। তারেক রহমান। সিল্ক সিটি খ্যাত রাজশাহী নগরের মাদ্রাসা মাঠের জনসমুদ্রে ধানের শীষের ঢেউ তুলে বিএনপি চেয়ারম্যান বললেন, মানুষের রায় পেলে বরেন্দ্র অঞ্চলের ভাগ্য উন্নয়নে পরিকল্পনা অনুযায়ী কাজ করবে বিএনপি। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এটার সুবিধা সকল মানুষ পাবে, কৃষক পাবে, কিষাণ বোন পাবে, কৃষক ভাই পাবে, সাধারণ মানুষ পাবে। কারণ উৎপাদন যখন বাড়বে, স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের, পুরাই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী সহ নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজের কাজে হাত দিব। কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরও বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায়। সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। 22 বছর পর আমের রাজধানীতে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, তাই সবাইকে সজাগ থাকতে হবে। বিগত 16 বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতের নির্বাচন দেখেছি, আমিডামি নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়, কোনোভাবেই গণতন্ত্রের ঝান্ডা যাতে নেমে যেতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা,
প্রতিপক্ষের সমালোচনায় মানুষের সুফল আসবে না জানিয়ে তারেক রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে তা তদন্ত করতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা ঝগড়া ফ্যাসাদ বিবাদের মধ্যে যেতে চাই না, আমি কারো সমালোচনায় যেতে চাই না। কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে, সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে যদি কোথাও কোনো বিভেদ কোনো সমস্যা হয়ে থাকে। নামমাত্র মেগা প্রকল্প নয়, জনগণের প্রকল্প বাস্তবায়ন করতে হলে গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, মানুষ সিদ্ধান্ত নিবে দেশ কোন দিকে যাবে। এই যে 5ই আগস্টে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটি যেটি হয়েছে, এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন। অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে। এবং সেজন্যই আজকে আমাদের জন্য এই 12 তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট চান তারেক রহমান। 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ আর উত্তেজনা। এমন প্রেক্ষাপটে ধানের শীষের পক্ষে বরেন্দ্র অঞ্চলে ভোট চাইলেন তারেক রহমান। বললেন, সবাইকে নিয়েই মিলেমিশে আগামীর দেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। এর আগে রাজশাহী পৌঁছে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, রাজশাহী। জামায়াতের নেতাকর্মীরা প্রয়োজনে দেশের জন্য জীবন দেবে, তবু জনগণের অধিকার হরণ হতে দেবে না, এমন মন্তব্য করে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেরপুরের ঘটনায় প্রমাণিত হয় দেশের জনগণের উপর একটি দলের আস্থা নেই। ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনী সমাবেশে জামায়াত আমির বলেন, কোনো মায়ের ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড হতে পারে না। সারা দেশের চাঁদাবাজদের রুখে দেওয়ার ঘোষণা দেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম খান মিলনের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। পরিচয় করিয়ে দেন জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম খান মিলনকে। জামায়াত আমির বলেন, জামায়াত ইসলাম আগামী সরকার গঠনের সুযোগ পেলে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি রাখবে তার দল। আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। আপনারা প্রিয় দেশবাসী শুধু আমাদের সাথে থাকবেন। আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। আমরা কোনো শক্তি, কোনো দেশ, কোনো ব্যক্তিকে পরোয়া করি না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়েই দেশ গড়ব। যে কয়েকটি সমস্যার কথা বলা হয়েছে, ইনসাফের ভিত্তিতে তার সমাধান করব ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান বলেন, চাঁদাবাজদের প্রয়োজনে বোঝানো হবে, যদি না বোঝে জনগণকে সাথে নিয়ে কঠোর পদক্ষেপ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা কোনো বৈষম্য অবিচার মানব না। এই সমাজে অবশ্যই ন্যায় বিচার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে। এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ, এই সবগুলা বাজ পাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের উপরে এসে ছু মারে। চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা হব নির্দয়, নিষ্ঠুর, কঠোর। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10% যারা থাকবে ওদেরকে বুঝাবো
বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। এর আগে ডিজিটাল ক্যাম্পেইনের লক্ষ্যে মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির। উদ্বোধন করেন ঢাকা 15 কাফরুল মিরপুর আসনে নির্বাচনী কার্যালয়। তিনি বলেন, দেশের মালিক নয়, দেশের মানুষের সেবক হতে চাই জামায়াত। আমাদের কনসার্ন জানিয়েছি, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, জনগণের অধিকার, আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। জামায়াত আমির বলেন, নির্বাচিত হলে বেকার সমস্যার সমাধান করতে চাই তার দল। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। সকাল 8টায় এই সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এর আগে জামায়াতের আমিরের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার দেখা করেন। ইইউ এবং জামায়াত বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আগামীতে একসাথে কাজ করার কথা জানায় ইইউ। এটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি না, বরং একটি বড় দলের পক্ষ থেকে আমাদের উপর নিয়মিত হামলা হচ্ছে। গত এক সপ্তাহ থেকে আমাদের মহিলা কর্মীদের উপর, নারী কর্মীদের উপর মারাত্মকভাবে হামলা হচ্ছে। ক্ষমতার ট্রানজিশনটা যাতে খুব স্মুথলি হয়, এই সমস্ত বিষয় নিয়ে তারা আমাদের সাথে কথা বলেছে। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে জমজমাট প্রচারণায় ব্যস্ত বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জনগণের বিশ্বাসের খেয়ানত করা হবে না এমন মন্তব্য করে ঠাকুরগাঁও সদরে পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। কক্সবাজারের চকরিয়ায় পথসভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একটি দল দেশে উত্তেজনা সৃষ্টি করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে। খুলনার ডুমুরিয়ায় নির্বাচনী প্রচারণায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতাকর্মীদের শান্ত থাকার পাশাপাশি হুঁশিয়ার করেন, হানাহানি শুরু হলে কোনো নির্বাচন হবে না। চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী সাইদ আল নোমান, জামায়াতের শামসুজ্জামান হেলালি প্রচারণা চালান নগরীর মুরাদনগর সহ বিভিন্ন এলাকায়। প্রচারণায় ব্যস্ত 16টি আসনের প্রার্থীরা। এছাড়া নাটোর, লালমনিরহাট, মোংলা, ঝালকাঠি, মানিকগঞ্জ, রাঙামাটি সহ বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর নির্বাচনে ভোট কেন্দ্র দখলের অভিযোগ করেছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন রোড সংলগ্ন এলাকায় মৌলভীবাজার 4 আসনের 11 দলের প্রার্থী প্রতিম দাসের পক্ষে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। একটি দল সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, 11 দলীয় জোটের প্রার্থীদের উপর হামলা, হত্যা, ভোট কেন্দ্র দখলের ষড়যন্ত্র যা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি বলে অভিযোগ করা হয়। সন্ত্রাস তৈরি করার জন্য তারা বিভিন্ন জায়গায় হুমকি, ধমকি, হামলা ইত্যাদি শুরু করেছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, যদি প্রশাসন, যদি আইন শৃঙ্খলা বাহিনী, ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ না করে, যদি এইভাবে একতরফা হামলা চলতে থাকে, তাহলে 11 দলীয় জোটও বসে থাকবে না। এই সকল হামলার জবাব দেওয়া হবে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি ব্যালটে। আগামী 24 ঘন্টার মধ্যে শেরপুরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল থেকে এই ঘোষণা দেন জামায়াতের নেতারা। বক্তারা অভিযোগ করেন, সারা দেশে 11 দলীয় জোট ও জামায়াতের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাস বা পেশি শক্তি ব্যবহার করে জামায়াতকে দমন করা যাবে না। বলেন, আগামী 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ সব অন্যায়ের দাঁত ভাঙা জবাব দেবে। এই
সন্ত্রাসের গডফাদার মাস্টার মাইন্ড তারেক রহমান। তোমাদেরকে আমরা সেদিন বিচারের মুখোমুখি করব, প্রতিটি মাসের হিসাব নেব। আগামী 24 ঘন্টার মধ্যে ওই খুনিদের যদি গ্রেপ্তার না করা হয়, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করা হয়, তাহলে বাংলাদেশের আপামর জনসাধারণ আপনাদের বিরুদ্ধে কর্মসূচি দিতে বাধ্য হবে। এদিকে শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত নেতা নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। দুপুরে ব্রিফিংয়ে তিনি এ সিদ্ধান্ত জানান। শেরপুরে একটা ঘটনা ঘটেছে, প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইওনো এবং ওসিকে প্রত্যাহার করার। আমি রিপোর্টটা না পাওয়া পর্যন্ত তো কিন্তু তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থাটা সেটার কথা আমি বলেছি। এর বাইরেও তো আরো আমরা তো নিয়মিতভাবে যোগাযোগ রাখছি, কখন কোথায় কি ঘটছে সেটুকু জানতে চাচ্ছি। এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় 4 জনের প্রাণহানি ঘটেছে, যা আগের নির্বাচনের সময়কার সহিংসতার তুলনায় অনেক ভালো পরিস্থিতি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদে নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও যথেষ্ট সহিষ্ণুতা রয়েছে। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের সাথে পরিস্থিতি আরও উন্নত হবে বলেও আশাবাদ তার। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ কর্মক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশের অনুমোদন দিয়েছে। এছাড়া রাষ্ট্র কর্তৃক বেআইনি নির্যাতন প্রতিকারে ব্যক্তির ক্ষতিপূরণের বিধান রেখে ভুক্তভোগীর অধিকার সুরক্ষা অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আসসালামু আলাইকুম। আগের ইলেকশনগুলোর সাথে তাহলে দেখবেন যে 2014 সালের 5ই জানুয়ারি যে ইলেকশন হলো, তার আগের আপনি যদি ইলেকশনের সহিংসতা দেখেন, ওই ইলেকশনে 115 জন মারা গিয়েছিল। সে অনুযায়ী আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহিষ্ণু আচরণ করছেন, তারা ভালো ক্যাম্পেইন করছেন এবং সত্যিকার অর্থে আপনি দেখবেন যে তারা অনেক আইনগুলোও মেনে চলছেন। জুলাই অভ্যুত্থানের পর সংস্কারের বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সুশীল সমাজের যে ভূমিকা ছিল সেটি তারা পালন করেননি। আওয়ামী লীগ দল হিসেবে নিজেদের দাবি করতে হলে তাদের বিচার প্রক্রিয়া মোকাবেলা করা উচিত। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চাইতে হবে। রাজধানীর ব্র্যাক সেন্টারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সংস্কার ও গণতন্ত্রের পুনঃপরিকল্পনা বিষয়ে সেমিনারে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানে আমলাতান্ত্রিক আধিপত্য দুর্বল হওয়ার পরিবর্তে আরও শক্তিশালী হয়েছে, যে কারণে সরকারের পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও সেটি বাস্তবায়ন হয় না। কমিশনগুলো স্বাধীনভাবে কাজ করার বিষয়ে কাজ করার কথা থাকলেও সেটি হয়নি বলেও উল্লেখ করেন আলী রিয়াজ। এ সময় জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনের চিত্র ও সংস্কার নিয়ে মতামত তুলে ধরেন বক্তারা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি কর্তৃক সরবরাহকৃত ফার্নেস তেলের মূল্য নির্ধারণে গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংস্থাটির শুনানির কক্ষে এর আয়োজন করা হয়। শুনানিতে প্রতি লিটার ফার্নেস তেলের দাম 5 টাকা কমিয়ে 81 টাকা করার প্রস্তাব দিয়েছে বিপিসি। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর কারিগরি টিমের দাবি, দেশের বাজারে 1 লিটার ফার্নেস তেলের দাম 74 টাকা 04 পয়সার বেশি হওয়ার কোনো যৌক্তিকতা নেই। আগামী 3 ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট পক্ষ বা নাগরিকদের কোনো মতামত থাকলে তা জানানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। উস্কানি দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নেই, সব টাকা লভ্যাংশ সহ ফেরত পাবে। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, টাকার বিনিময়ে বারবার উস্কানি দিয়ে যাচ্ছে একটি পক্ষ। গভর্নর বলেন, গত 1 জানুয়ারি থেকে 1 বছরের বেশি মেয়াদি আমানতের ওপর 9.5% হারে মুনাফা পাবে গ্রাহকরা, আর 6 মাসের হলে 9% কম হারে পাবে। ইসলামী ব্যাংক লস করলে গ্রাহকরা কোনো লভ্যাংশ পায় না জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রেও 4% হারে লভ্যাংশ দেবে সরকার।
এতে সরকারের অতিরিক্ত খরচ হবে 4.5 কোটি টাকা। তিনি বলেন, নির্বাচনের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। থাইল্যান্ড থেকে দেশে ফিরেছে প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল শিরোপাজয়ী বাংলাদেশ দল। বিমানবন্দর থেকে বিশেষ ছাদ খোলা বাসে করে তাদের হাতিরঝিল নেওয়া হচ্ছে। সেখানেই সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে। হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, সাতরাস্তা হয়ে এগিয়ে যায় ছাদখোলা বাস। হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে বর্ণাঢ্য আয়োজনে সাবিনা খাতুনদের বরণ করে নেওয়া হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, বাফুফের সভাপতি তাবিথ আওয়াল সহ ফুটবল সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত থাকবেন। থাইল্যান্ডের মাটিতে প্রথমবার আয়োজিত সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের নারীরা। নারী ফুটসাল দলের সংবর্ধনা স্থলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোমিনুর রিপন। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। রিপন, শিরোপা উদযাপনের জন্য বিশেষ আর কি আয়োজন করা হয়েছে আমাদের জানাবেন। ছাদখোলা বাসের যে বিশেষ আয়োজন রয়েছে সেটি কিন্তু শেষ প্রান্তে। ঠিক এই মুহূর্তে মেয়েদের চ্যাম্পিয়ন দলকে বহন করে যে বাসটি রয়েছে সেটি হাতিরঝিলে প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যে এমপি থিয়েটারে তাদেরকে আরেকটি গণসংবর্ধনা দেওয়া হবে। সাধারণত ছাদখোলা বাসে যেভাবে সংবর্ধনা দেওয়া হয় এবার একটু তাড়াহুড়োই করেছে বাফুফে। হয়তোবা সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে, আশেপাশের দর্শকরাও খুব একটা সাড়া মেলেনি। এই কারণে বাসটি দ্রুত চলে এসেছে। রুট পরিবর্তন করে আমরা দেখেছি যে মহাখালী হয়ে হাতিরঝিলে বাসটি প্রবেশ করেছে। এরপরই আসলে তাদেরকে একটি সংবর্ধনা দেওয়া হবে। আপনি যেটি বলেছেন যে ক্রীড়া উপদেষ্টা এবং বাফুফে সভাপতি সেখানে উপস্থিত থাকবেন। সেখানে তাদের বাড়তি কোনো পুরস্কার দেবেন কিনা সেটা আসলে তখনই বোঝা যাবে। এর আগেও নারীরা যখন সাফ জিতে এসেছিল তখন কিন্তু এই হাতিরঝিলেই তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুইবার ফুটবল দল এই ছাদখোলা বাসের সংবর্ধনা পাওয়ার পর এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সাফ নারী ফুটসাল এবং প্রথমবারই ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারই শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। 7টি দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট নিয়েই তারা কিন্তু এই চ্যাম্পিয়নের যে তকমা সেটি অর্জন করে চ্যাম্পিয়নের আরেকটি মুকুট নিয়ে তারা দেশে ফিরেছে। তো লোপা, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জানছিলাম নারী ফুটসাল দলের সংবর্ধনার খবর। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।